ইংলিশ ভার্সন। তো 21শে জুলাই বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমার ছেলে ওইখানেই শহীদ হয়। এই ঘটনাটি আপনারা সবাই জানেন। তো আমরা এর আগে আরো 2টা প্রেস ব্রিফিং করছি, আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইরা। তারপরও আবার আপনাদের কাছে উপস্থিত হইতে হয়েছে কিছু কারণবশত, কিছু কথা বলার জন্য আমরা আসছি আর কি। তো সেই ক্ষেত্রে আজকে 6 মাস হয়ে যাচ্ছে, তো আমরা এটার কোনো সুবিচার পাইনি এবং এইটার যে একটা কনসেশন আছে বা ক্ষতিপূরণ আছে, এগুলোর ব্যাপারে আমরা ক্লিয়ার কোনো সিদ্ধান্ত সরকারের কাছ থেকে পাইনি। এই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই আলোচনাটা। তো আমরা সন্তানও হারাইছি এবং এটার বিচারের দাবিতে আমরা সমস্ত সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আছে, এদের পিছনে আমরা দৌড়াচ্ছি। আসলে কাউকে এর সঠিক আমরা প্রতিকার পাচ্ছি না। কিছু কথা না বললেই নয়, সেটা হলো যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো মাইলস্টোনে, যেখানে এটা তদন্ত হওয়ার পরে দোষী সাব্যস্ত হইল, কিন্তু এই দেশের যার বিমান দ্বারা এই বা যেই বাহিনীর বিমান দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হইল, সেখানে যারা বিমান বাহিনীর প্রধান ছিল তারা সে আজ পর্যন্ত আমাদের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি বা আমাদের সুখ দুঃখগুলো জানার জন্য সে চেষ্টাও করেনি। তো আমার কথা হলো যে এই ধরনের একটা কর্মকাণ্ড করলে আমরা যেহেতু মুসলমান, মানবক তাগিদ তো মানুষের পাশে এসে দাঁড়ায়। তো সে তো আমাদের সুরক্ষার জন্যই তো তাদের এই বাহিনী, কিন্তু সেই বাহিনীর প্রধান, তার উপর তো দায়িত্বটা পড়ে যেভাবেই হোক। এবং এই হত্যাকাণ্ডের সাথে কারোর লোকের তো কোনো অবশ্যই আপনার অবহেলা ছিল, দায়িত্বের অবহেলা ছিল। তাদেরকেও সরকার ডাকেনি। তো তারা বাহিনীর দিকে তাদের বিচার হবে না বা এবং তাদেরকে সরকার তাদের বিচারে আওতায় আনবে না। তো এবং স্কুল কর্তৃপক্ষ মানে আইনের আওতায় আসেনি। তো এই ধরনের এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই এখন ফেস করতেছি। এবং সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস, গত 11 তারিখে একটা ডিক্লারেশন দিল যে নিহত পরিবারদেরকে 20 লাখ টাকা করে দেওয়া হবে। আবার সেটার আমরা যখন প্রতিবাদ করি, তখন আবার 29 তারিখে সেটা বলা হলো যে আমরা 1 কোটি টাকা করে দেওয়া হবে, সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়া হবে। তো এগুলা একটা মাছের বাজারের মতো হয়ে গেছে। মানুষের জীবনটা কি ভাই মাছের বাজার? তো আবার 5 জানুয়ারিতে আবার বলতেছে যে আমরা 20 লাখ টাকা করেই দিব। এখন এক মন্ত্রণালয় থেকে এক ধরনের কথাবার্তা তারা দিচ্ছে। তো এই ধরনের মানে তাদের এই ধরনের মানে কনসেশনটা তো আমাদের মেন উদ্দেশ্য না। আমাদের মেন উদ্দেশ্য হলো যে বিচারটা, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যাদের একটা ঘটনা ঘটছে, সেখানে এতগুলো প্রাণ গেল, সেখানে কারো দায়বদ্ধতা নাই, তা তো হইতে পারে না। তো সেই প্রেক্ষাপট অনুসারে আমাদের সরকারের কাছে একটা দাবি রইল যে এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যারা দায়িত্বে অবহেলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, যাতে এই জিনিসের কোনো আবৃত্তি না ঘটে। কারণ ভাই, আমরা সন্তান হারা হয়েছি, আমরা বুঝি আমাদের ব্যথাটা কিরকমের। যাদের এই জিনিসটা ঘটেনি তারা কেউ উপলব্ধি করতে পারবেন না ভাই, এটার যে ব্যথা এত কঠিন, এটা বহন করা যে কত কঠিন, এটা যখন আপনারা এরকম ঘটনা ঘটবে বা এটার পরিস্থিতি হবে, তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা ভাই সত্যি কথা বলতে সব জায়গায় তো যেতে পারি না। আপনারা যেহেতু সাংবাদিক আছেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে, পরিবারবর্গ আছে, আপনাদেরও বাচ্চারা আছে, হয়তোবা আপনারা আপনাদের কর্মকাণ্ড অনুসারে কাজ বাজ করে থাকেন, পাশাপাশি ছেলে মেয়েদেরকে সময় দেন। আর আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের তো সন্তান নাই ভাই। আমাদের ভিতরে এমন সিচুয়েশন হয়েছে যে কারোর বাবা বলার মতো অবস্থা নাই, এমন ফ্যামিলিও আছে এখানে। তো আমরা আসলে এই মেইন চাওয়াটা হলো আমাদের বিচার, যে এইটার সাথে যারা জড়িত তাদেরকে বিচারে আওতা হলো।
এখন বাহিনী কর্মকাণ্ড করছে দেখেই যে বাহিনীর কিছু করা যাবে না, তাদেরকে বিচারে আওতায় আনা যাবে না, এটা তো হইতে পারে না। একটা দেশে তো একটা আইন আছে, সেই আইন অনুসারে তো তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। তো এখন ব্যাপারটা হলো যে আমরা এটার জন্য একটা রিট করা হয়েছে, অ্যাডভোকেট জয়নুল উনি আমাদের পক্ষে একটা রিট করছে কোর্টে। সেইখানে আমাদেরও সবারই একটা সম্মতি ছিল যে ক্ষতিপূরণটা এইভাবে হইলে ভালো হয়, এটা দিয়ে কি হবে, আমাদের ছেলেদের জন্য কিছু সদকায়ে জারিয়ার পর কাজ করব, পাশাপাশি আমরা হায়াতে যেই কদিন বেঁচে আছি সেই কয়দিন হয়তো বা চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। কারণ আমরা কোনো কর্মকাণ্ড করতে পারতেছি না আসলে, কারণ যে পরিস্থিতিগুলা চোখের সামনে ঘটছে সেটা তো আসলে ভুলার নয়। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু আমার চোখের সামনে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলছি, একদম চোখের সামনে, আমার থেকে 5 ফিট দূরে। আমি প্রতিদিন ওর ওই আনতে যাওয়ার সময় আমি 5 মিনিট আগে যাই, দাঁড়ায় থাকি। তো ভাই এই জিনিসটা আমাকে এমন ভাবে মানে ই করে, যেটা হলো আমি ঘুমাইতে পারি না, আমি কখনই ঘুমাইতে পারি না ভাই। আমার তো আরে শুধু একটা ছেলে যায় না এখানে ভাই, লোকের পিঠে গেছি গিয়া। আমার এক ছেলে এক মেয়েটা ভাই কলেজে যাইতে পারে না, পড়াশোনা করতে পারে না। ভাই বোন একসাথে বড় হইলে যা হয়, আপনারা তো ভাই বোন আছে আপনাদের। আমার ওয়াইফ তো কাজ করতে পারে না, সারাদিন বিছানায় বসে থাকে, ও কলেজের পাশে বসে থাকে। আমাদের আসলে কান্না করে শোনার মতো কোনো লোক নেই ভাই। এই দেশে জন্মগ্রহণ করছি, আমি বড় হতভাগা মনে করি, বুঝছেন। আমরা হতভাগা বাপ, এত বড় একটা কর্মকাণ্ড তারা ঘটাইলো, কিন্তু একটা লোক একটা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান তার উপর এটা দায়িত্ব বর্তায় যে ঠিক আছে আমরা আজকে না পারছি, কালকে না পারছি, আজকে 6 মাস হয়ে গেল, আমাদেরকে দায়িত্ব তো আমাদের বলতে পারতো যে আপনাদের কি সমস্যা বা কি সুখ দুঃখ আছে, মানুষ তো পাশে আসে, তারা এই সময় হয় না, এই জবাব দিতে তার কারোর কাছে নাই। এবং আমাদের যে সরকার প্রধান আছে, সেই সরকার প্রধানও আমাদেরকে ডাকেনি ভাই, ঠিক আছে। তো এইভাবে যদি হইতে থাকে তো এই কর্মকাণ্ডগুলা এইভাবেই আপনার একের পর এক হইতে থাকবে, আর তারা পার পেয়ে যাবে। তারপরে মনে করেন এই যে 20 লাখ এই কম্পেনসেশন যেটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলে আর কি, 20 লাখ 1 কোটি, আরে ভাই এগুলা কি জীবনের বিনিময়ে কোন টাকা পয়সার মাপ হয়? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আমার অবস্থানে থাকতেন আপনার অবস্থাটা কি হতো। তারপরও ভাই আমরা এই বিচারের দাবিতে সব জায়গায় যাই, আর আমরা তো এই জিনিসটা আমরা নিজেরা কিন্তু মামলাটা করিনি, একজন বিজ্ঞ আইনজীবী কিন্তু এই মামলাটা করছে, জনস্বার্থে সে মামলাটা করছে, সে তো অনেক কিছু জানে। তো সেই জিনিসটার প্রতি সবার একটা শ্রদ্ধা করছে দলমত নির্বিশেষে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না ভাই। হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তারা ই করে, আপনারা তো সব জানেন, কিন্তু আমাদের এইসব ক্ষেত্রে তাদের কোনো দৃষ্টি নেই। যখনই আমরা কোনো এরকম কনফারেন্স করি তখনই তাদের একটা ব্রিফিং দিয়ে তারা ওই মানে দায় সারা ভাবে মনে চলে যায়। যেমন আজকে দেখেন এই শহীদ হাদির যে মৃত্যুটা হলো, সেও বিচারের দাবিতে আপনার করতে আন্দোলন করতেছে। আমরা তো আসলে ভাই শোকাহত, আমরা তো ওই শক্তি পাচ্ছি না। তো আমাদের আসলে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো দ্রুত মানা না হয়, আমরাও রাজপথে নামবো, কারণ আমাদের তো আর হারানোর কিছু নেই ভাই, আমাদেরকে মেরে ফেলুক কোনো সমস্যা নেই। তো আমরা ওই ইনকিলাব মঞ্চের সাথে একতা স্বীকার করবো, এবং আমরাও প্রজন্মদের শাহবাগে দাঁড়ায় যাব, আমরাও ন্যায় বিচারের দাবিতে। কারণ আমাদের কথা হলো যে তার খুনিকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাদের যে জিনিসটা ঘটাইছে তারা তো এই দেশেই আছে, তারা আমাদেরকে সুরক্ষা দিবে, তারাই আমাদেরকে জনগণকে মেরে ফেলতেছে। তো তারা কি আইনের ঊর্ধ্বে? তারা তাদের দুর্নীতির কারণে এই জিনিসগুলো হয়েছে। কারণ সাবেক বিমান বাহিনীর প্রধান 3,000 কোটি টাকা দুর্নীতি করছে, তার এই দুর্নীতির কারণে এই আজকে এর ফসল। কারণ কি? এগুলো মেইনটেনেন্স করা হয়নি, প্রপার ওয়েতে মেইনটেনেন্স করা হয়নি। যদি মেইনটেনেন্স করা হইতো তাহলে এই জিনিসটা হইতো না, কারণ বিগত দিনে এই জিনিসগুলো মেইনটেনেন্স করা হয়েছে স্বাধীনতার পর থেকে, যার ফলে আপনার এরকম দুর্ঘটনা ঘটেনি। আর আমাদের বাচ্চাদের তো ভাই দোষ নাই, একটা ছেলে স্কুলে যাবে এটাই তো স্বাভাবিক, এটা তো আপনার মানে এটা তো আমাদের অধিকার। সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? স্কুল, মসজিদ আর বাসস্থান। সেই স্কুলেই সেই বাচ্চা আমরা নিরাপদ না। তো ভাই এটার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা দল মত বিশেষে সবাই মিলে এলাকা, আমরা জনগণ, আপনার সাংবাদিক ভাইরা আছেন, সবাই একটু সোচ্চার হন, কারণ এইগুলা করে করে সবাই পার পেয়ে যাবে। হয়তো আপনার বাচ্চা মেরে ফেলবে এইভাবে, কোনো দোষ নাই,
মেরে ফেলে, ঠিক আছে এটার এই জীবনের দাম কত, 20 লাখ, ওকে প্রবলেম নেই, বাস 20 লাখ দিয়ে দিল, আপনার ঝামেলা শেষ। তো এটা তাহলে আরো এই আপনার এই ঘটনাটা আরো এগুলো বাড়বে, এই আমাদের সমাজে তখন আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বা 1 কোটি দিলাম, ঠিক আছে 1 কোটি। এখন যারা নীতি নির্ধারক আছে এই মুহূর্তে, তো তাদেরকে আমি বলি, তাদের তো সন্তান আছে, ঠিক আছে, যদি তাদের বাচ্চাটা দিয়ে দেয় 1 কোটি টাকা আমরা দিয়ে আমরা তাদের সামনে চালাই ভাই আপনারা পারবেন 1 কোটি 5 2 কোটিতে এইসব ব্যাপারগুলো আসলে টাকা দিতে মাফ হয় না। কিন্তু এরা কি বিবেচনা দিয়েছে, এগুলা হিসাব কিতাব করে, এত বড় লোকজন এখানে এই সরকারের কাজ করে, তাদের তো একটা মানবতা আছে। বা এই ফ্যামিলি গুলো কিভাবে চলে, তো বললাম যে একটা ফ্যামিলি শুধু একটা বাচ্চা যায়নি ভাই, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে, পুরো ফ্যামিলিটাই কিন্তু ডিসেবল হয়ে গেছে। তারা কাজ করতে পারে না, তারা খাইতে পারে না, তারা ঘুমাইতে পারে না, তাদের একমাত্র অবলম্বন চলে গেছে। আর বাচ্চাগুলা, যেমন আমার বাচ্চাটা ক্লাস 7-এ পড়তো, ও 14.5 বছর বয়স, ওর কাঁধে জাস্ট হাত দেওয়ার মতো সময়টা আসছে। ও আমার বন্ধু ছিল, ও আমার খেলার সাথী ছিল, ঠিক আছে, ওই লেভেলটা মাত্র আসছে। আমরা মানে জাস্ট একটা স্বপ্ন দেখার সময়টা আসছে, সেই সময়টাই আমার বাচ্চাটা চলে গেছে ভাই। তো আমি আর কি নিয়ে বাঁচবো বলেন? মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন দিয়ে সামনে আগায় বা বেঁচে থাকে। আমার তো স্বপ্ন নেই ভাই। আর আমি যে ইনকাম করব, কিসের জন্য ইনকাম করব, কার জন্য করব? সবাই তো, এই যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, তারা তো একটা প্রফেশনে আছেন, কেন করেন? আপনার পরিবার বর্গের জন্য করেন। আমার তো ভাই মা বাবা বেঁচে নেই, তা আমার ছেলেও নাই, তা আমি কিসের জন্য কাজ করব? আর এইভাবে যে চোখের সামনে দিনে দুপুরে মেরে ফেললো, বা দিনে দুপুরে এই বিমানটা বিধ্বস্ত হইলো, তার আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে। এক এক সময় এক এক দলের কথাবার্তা, যেটা আপনারা সবাই জানেন, পেপার পত্রিকায় আসে। আর ওনাদের প্রধান হিসাবেও আমাদের কাছে আসেনি, সরকার প্রধানও আমাদের কাছে আসেনি। আমাদের কাছে তো একটু বসতে পারতো, যে ডাইকা যে ঠিক আছে আপনারা আসেন, আপনাদের চা পাওয়াটা কি আছে, আপনার সুখ দুঃখগুলো আমি একটু শেয়ার করি। কিন্তু ভাই বড় আফসোসের বিষয়, কারোর কাছে এই ধরনের কোনো কিছু পাইনি বা পাচ্ছি না। শুধু বিভিন্ন দল হয়তো বা গেলে আমরা সবাইকে একলোপেন করছি, আমাদের এই ব্যাপারগুলো দল মত নির্বিশেষে সবাইকে, সব দপ্তরে আমরা কিন্তু চিঠি ইস্যু করছি, ঠিক আছে, কিন্তু সবাই হাই হ্যালো ওই পর্যন্ত সীমাবদ্ধের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু এর বাস্তবায়িত। তবে ভাই এখন কথা হলো যে যদি আমাদের এটা দ্রুত বাস্তবায়িত না হয়, আমরা ঠিকই এটার আন্দোলনে যাব, আমরা রাজপথে যাব, এর বিকল্প কিছু নাই। এবং আমরাও ওই যে বললাম যে এই ইনকলাব মঞ্চের সাথে আমরা একত্রে স্বীকার করবো, কারণ তাদেরও চাওয়া একটা বিচারের দাবি, আমরা বিচার করবো। আগে বিচার হইতে হবে, তারপরে হলো বাকি আপনার ক্ষতিপূরণ যেটা আসে সেটা হলো পরের ব্যাপার। কারণ বিচার হইলে পরবর্তীতে এই জিনিসটার আর পুনরাবৃত্তি ঘটবে না। আর যদি এই ধরনের একটা ভালো ক্ষতিপূরণ দেওয়া হয়, তখন ওই প্রতিষ্ঠানও চিন্তা করবে যে না, আমার এই যে কোনো কর্মকাণ্ড করতে গেলে সে চিন্তা করবে, যে চিন্তা করে তারা কাজগুলা করবে। তো ভাই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা হয়তো, আমরা কখনো তো প্রেস ব্রিফিং বা এরকম কথাবার্তা করি না, আমরা একদম সাধারণ একটা জনগণ। তো সেই প্রেক্ষাপট অনুসারে আমাদের কথাবার্তা অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে। আপনারা একটু আপনাদের কলম দিয়ে সুন্দর করে লিখে, যাতে আমরা এটার একটা সুবিচার পাই এবং একটা ক্ষতিপূরণ পাই, যেটা দিয়ে আমরা বাকি জীবনটা হয়তোবা 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি পরিবারগুলা। এটা আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি একটু আমাদের প্রতি সদয় হন, তাহলে হয়তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো আমি এইটুকুই কথা বললাম, আর বাকি কথাগুলা আমাদের আরো পরিবারের বাবারা আছে, সদস্যরা আছে, ওনারা বলবে। আর আমাদের যেটা মেইন বক্তব্য, সেটা আমরা এখন এই পড়ে শোনাবে, এবং এটার কপিটাও আমি আপনাদেরকে আবার 1 কপি করে দিয়ে দিব, যাতে আপনাদের লিখতে আরো সুবিধা হয়। ওইখানে ঘটনাগুলা বা আজকে এই যে 6 মাস আমাদের যে কিভাবে অতিবাহিত হইতেছে, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, যেগুলো আপনারা সুন্দর করে লিখতে পারবেন, ঠিক আছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা, ঠিক আছে, আপনারা আপনাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকের নামটা একটু বললে পরে ভালো হয়। জি জি জি, আমি বলবেন। আমি আসতেছি। একটু পরে নেন, আমরা তো এখন উনি তো চলে যাচ্ছে স্যার, এই জন্য সমস্যা। রনি ভাই আপনি
সবাইকে একটা কপি করে দিয়ে দেন। এটাই থাকে, একটা থাকে। হ্যাঁ, একটা থাকলে আপনি বসে পড়েন।